নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকাল, সকাল ইনাদের দর্শন দিয়ে দিনটা শুরু হলো। আসলে অনেকদিন হয়ে গিয়েছে এরা আসেনি বাড়ির সামনে। তো আজকে দেখতে পেয়ে এত বেশি মনটা ভালো হয়ে গিয়েছে। ঘুম থেকে ওঠার পরেই দেখছি ওইদিকে ছাদটাতে বসে রয়েছে আর আমার রুমের সামনে তাকিয়ে রয়েছে আরকি। বেশিরভাগ আমাদের এখানটাতে না আমি ওদেরকে খেতে দিই। আরো কয়েকজন দেন। তবে বেশিরভাগ দেখেছি আমার বাড়ির সামনেতেই আসে। আপনাদের সাথে এর আগে একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করেছিলাম কিনা জানি না। তবে আজকে এদেরকে দেখে না হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আমি এর আগের বারে যখন আমার বোনদেরকে নিয়ে আমার বাবার বাড়ি যাচ্ছিলাম না, সেই দিনের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট করে। তো সেদিনে আমরা সবাই খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি কারণ গাড়ি চলে এসেছে, উঠতে হবে গাড়িতে। আর আমি ঝটপট করে এখানে সকালের পুজোটা করছিলাম ঠাকুরের। তো হঠাৎ করে না আমার ঠাকুর ঘরের পাশে যে জানালাটা থাকে না, সেখান দিয়ে হনুমানটি হাত বাড়িয়েছে আমার দিকে। পর্দা দেওয়া ছিল সাদা রঙের। তো এত ভয় পেয়ে গিয়েছি তার মাঝখান থেকে হাতগুলো দেখে আমি ছিটকে উঠেছি আরকি। আর সেই সময় না আমাদের ফ্ল্যাটের দরজাটাও খোলা ছিল। মানে মেইন গেটটাও খোলা ছিল। ২ টো বাচ্চা রুমের ভেতরে ছিল। তো সেই সময় না আমরা একদমই বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। তবে আমি বুঝতে পেরেছিলাম ওর মুখ দেখে যে ও খেতে এসেছে। তো ছোট বাচ্চাগুলোকে সামলাবো না ওকে খেতে দেবো। তো যদিও গেটের সামনে একজন বসেছিলেন, মানে যিনি আমাদেরকে নিতে এসেছিলেন, উনি ওখানটায় বসেছিলেন। তো সেইটুকু সাহস ছিল যে হঠাৎ করে হনুমান ভেতরে ঢুকে আসবে না। তাও মনের মধ্যে একটা ভয় ছিল, ছোট বাচ্চা আছে, যদি ঢুকে আসে তাহলে কি করব? তো আমি পুজো করতে, করতেই সঙ্গে, সঙ্গে ওকে কিছু একটা বলেছিলাম যে, "তুমি ওখানটায় বসো, আমি তোমার জন্য আনছি।" তো দেখলাম চুপ করে বসে রয়েছে। তো সঙ্গে, সঙ্গে গিয়ে আমি আগে দরজা লাগিয়েছি আর জানালা থেকে ওকে কয়েকটা আপেল দিয়েছি আর কয়েকটা আলু দিয়েছিলাম আরকি। তো নিয়ে আবার গেল আরকি। তো এত বেশি ভালো লেগেছে দেখে যে ও কিন্তু অবলা হলেও না ঠিক বোঝে যে কোথায় গেলে আমি খাবারটা পাবো, কে আমাকে খাবার দেয়। আমাকে হয়তো খুব একটা বেশি চেনে না। তবে এই বাড়ি থেকে যে খাওয়ারটা যায় ওটা কিন্তু ওরা খুব ভালোভাবে বোঝে। যখনই আসে মোটামুটি আমাদের এই জানালাটার সামনে এসে বসে থাকে আর ভ্যাল, ভ্যাল করে দিয়ে তাকিয়ে থাকে আরকি। তো যাই হোক এখন ওদেরকে একটু খেতে-টেতে দিয়ে মানে ওদের সেবা করে এখন স্নান-ধান করে ঠাকুরের পুজো করে এখন মেয়ে আর হাসব্যান্ডের জন্য একটুখানি খাবার বানিয়ে নিচ্ছি। আটাটাও মাখা ছিল আগের দিন, তার সাথে আলু সেদ্ধ করা ছিল। তো সেটা দিয়েই এখন আমি আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আলুর মধ্যে একটুখানি চিজ দিয়েছি, তার সাথে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো। আর কিন্তু কিচ্ছু দিইনি। সেটা দিয়েই বড়, বড় ২ টো পরোটা বানিয়ে দিয়েছি আর তার সাথে অল্প একটুখানি দইও দিয়ে দেবো, অল্প একটু আচারও দিয়ে দেবো। আর এই যে মোয়াগুলো দেখতে পাচ্ছেন, এই সিজনের ১ম মোয়া আরকি। তো পাশের বাড়ির আন্টি আগের দিন দিয়ে গিয়েছিল। তো সেটাই আমি এদেরকে দিয়ে দিলাম এখন। আর এই পরোটাগুলো সত্যি কথা এত বেশি ভালো হয়েছিল খেতে। আমার হাসব্যান্ডের মতো মানুষ যে খাবার-দাবার নিয়ে এত বেশি চুজি, ও আমাকে পরের দিন বলেছে যে, "আগের দিন সকালবেলা যে পরোটাটা বানিয়ে দিয়েছিলে, ঐরকমই বানিয়ে দিও। ওটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়েছিল।" তো যাই হোক, এখন ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে দুপুরবেলা রান্না-বান্নার ঝটপট প্রিপারেশন গুলো সেরে নিচ্ছি। আজকে খুবই সিম্পল একটা পোলাও বা বিরিয়ানি টাইপের বানাবো বলতে পারেন। এটা হলো এই যে মুসুর ডালগুলো দেখতে পাচ্ছেন, এটাকে কি মুসুর বলে জানি না। এই মুসুর ডালের একটা বিরিয়ানি অনেক দিন আগে আমি মার্কেট থেকে এনেছিলাম। তো ভেবেছিলাম কোনো একদিন এটা দিয়ে বিরিয়ানি বানাবো। তো সাহস করে না কোনোদিন বানিয়ে উঠতে পারছিলাম না। কারণ কেমন হবে, কি হবে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, আজকে একবার ট্রায়াল দেওয়া যাক। বেশ কয়েক মাস হয়েছে এই ডালটা কিনে রেখেছি। এরপরে যদি ব্যবহার না করি না নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ডালটা তো আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছি। তো এখন আমি গরম জলের মধ্যে প্রায় ঘন্টা ২ এক মতো ডালটাকে ভিজিয়ে রেখে এলাম। আর এদিকে চালটাকেও কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। ভেজাইনি, শুধুমাত্র ধুয়ে রেখে এসেছি। তো আজকে বেডশিট-টেডশিট চেঞ্জ করব। তার সাথে ঘরের টুকিটাকি ক্লিনিং এর কাজগুলো সারবো। তো ভাবছি আজকে সমস্ত কাজ-বাজ সেরে তারপরে বিরিয়ানিটা বানাবো। কারণ ওটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো ভাবছি এদিকের কাজগুলো সেরে তারপরে রান্নাতে যাবো আরকি। যেহেতু সকালবেলা সবাইকে একটু ভারী খাবার-দাবার খাইয়ে দিয়েছি, দুপুরবেলা একটু দেরি করলেও সমস্যা নেই। এই বেডশিট চেঞ্জ করাটা না আমার কাছে খুবই ট্রিকি একটা কাজ। কারণ আমি যখনই বেডশিট চেঞ্জ করি, তখন লম্বা চওড়া এই দিকটা ভালোভাবে বুঝে উঠতে পারি না। আজকে যেরকম এই যে আমি বেডশিটটা দিয়ে দিয়েছি, তারপরে যখন টান করতে যাই তখন বুঝতে পারি আমি উল্টো দিক করে করেছি। এই প্রবলেমটা আপনাদের কারো সাথে হয় নাকি অবশ্যই আমাকে জানাবেন। আমার তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়। মাঝেমধ্যে না আমি দাগ দিয়ে রাখি বা কোনো নাম্বার-টাম্বার যে বেডশিটের উপর লেখা থাকে না, সেইটা আমি দেখে রাখি যে লম্বা দিক দিয়ে রাখলে হচ্ছে না চওড়া দিক দিয়ে রাখলে হচ্ছে আরকি। তো এই বেডশিটে সেরকম কোনো রকম দাগ দেওয়ার জায়গা নেই। সে কারণে প্রত্যেকবারেই মোটামুটি আমার এই ঝামেলাটা হয় আরকি।
আর আজকে সকালবেলা এত ভালো রোদ্দুর বেরিয়েছিল। আমাদের বালিশগুলোও না একটুখানি রোদ দেখিয়ে নিয়েছি আরকি। আমাদের এই বালিশগুলো না আমার সেই বিয়ের বালিশ আরকি। একটুখানি ফেটে, ফেটে গিয়েছে। অনেকদিন ধরে ভাবছি বালিশের ওপরে যে কভারগুলো আছে না, মানে একদম ডাইরেক্ট যে কভারগুলো আছে, এগুলো আমরা কোনো দোকানে গিয়ে একটু চেঞ্জ করে আনবো। কিন্তু কোনো দিনই সময় হচ্ছে না। আসলে সংসারে এরকম দেখবেন অনেক ছোটখাটো কাজ থাকে, যেগুলো আপনি বছরের পর বছর ফেলে রেখে দিয়েছেন। কোনোবারেই হয়ে উঠছে না আরকি। আর এই ধরনের অলিখিত কয়েকটা কাজ থাকে যেগুলো পুরোপুরি আপনার উপরে থাকে। মানে বিশেষ করে বাড়ির হাউসওয়াইফদের উপরে থাকে। এগুলো কিন্তু চাইলেও আপনি আপনার হাসব্যান্ডকে দিয়ে করাতে পারবেন না। এগুলো কিন্তু সোললি আপনার কাজ, আপনাকেই করাতে হবে আরকি। সেরকমই এই ছোটখাটো কয়েকটা কাজ আমারই রয়েছে। তো আমি সময় করে উঠতে পারছি না বলে না এগুলো আর করা হয়ে উঠছে না। আর এই যে শীত পড়ে গিয়েছে, ফাইনালি কিন্তু আমাদের এই কম্বলটাও বেরিয়ে গিয়েছে আরকি। মেয়ের কম্বলটাও বের করে ফেলেছি। তবে এখনো অবধি কম্বলটাকে রোদ খাওয়ানো হয়নি। যেইরকম বের করেছিলাম সেরকমই ব্যবহার করছি। ভাবছি কালকে নাগাদ এটাকে একটুখানি রোদ দেখিয়ে নেব। আর এই যে এখন ওদিকের কাজগুলো সেরে এখন বানাতে চলে এসেছি ওই বিরিয়ানিটা। তো তেল নিলাম, তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন, গোটা গরম মসলা আর শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে অল্প একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি আরকি। আর একটুখানি টক দই দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। তো আপনারা চাইলে কিন্তু আদাও দিতে পারেন। আমার কাছে আদা ছিল না বলে কিন্তু আমি শেষের দিকে একটু আদার গুঁড়ো দিয়েছি আরকি। তারপরে এই যে মসলাটা হালকা একটু কষিয়ে আসার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি আদার গুঁড়ো দিয়েছিলাম আরকি। তো আমার কাছে সবজি মসলা ছিল না। তো সবজি মসলার কৌটোর মধ্যে একটুখানি লেগেছিল না? সেটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার মতো কে, কে করেন বলুন তো এরকম? আমি তো মাঝে মধ্যে যেকোনো ধরনের কৌটোর মধ্যে জিনিস লেগে থাকলে না সেটাকে ধুয়ে আমি রান্নার মধ্যে ব্যবহার করে নেই। তো যাই হোক মসলাটা একদম কষে এসেছে। তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে আবার ২-৪ মিনিট মসলার সাথে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি। ২ ঘন্টা মতো গরম জলে ভিজে থাকার পরে কিন্তু ডালটা মোটামুটি অর্ধেকটা মতো ফুলে গিয়েছে। তো ডালটাও ভালোভাবে মসলার সাথে মাখো, মাখো করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি অল্প একটুখানি জল দিয়েছি। মানে ধরুন প্রায় ১ কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে ডালটাকে প্রায় ৫-১০ মিনিট ফুটিয়ে নিয়েছি আরকি। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়েছি। তো আপনি যদি এখানটায় ২ কাপ চাল নেন তাহলে কিন্তু ৪ কাপ মতো এখানটায় জল দেবেন। আর যদি আগে থেকে ডালটাকে না সেদ্ধ করেন তাহলে ডালের জন্য ১ কাপ মতো এক্সট্রা জল দিতে পারেন। তো এখানটায় এর মধ্যে আমি লবণ দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে প্রায় ২ টো মতো সিটি দিয়ে নেব। তো যতক্ষণ সিটিটা পড়ছে ততক্ষণ এদিকে আমি জলটা ভরে নিচ্ছি। এই জল ভরার কাজে না আমার মেয়ে এখন খুব এক্সপার্ট হয়ে গিয়েছে। আমি যদি জলটা ভরতে দিয়ে ওকে বলি, "মা তুমি লক্ষ্য রাখো, জলটা যখন ভরে আসবে তখন তুমি বন্ধ করে দেবে।" ওর যদি মন মেজাজ ভালো থাকে না, ও কিন্তু ৩ টে ৪ টে বোতল অব্দি দাঁড়িয়ে, দাঁড়িয়ে জল ভরে দেবে। আমি হয়তো এদিক ওদিক ছুটে, ছুটে কাজ করছি, ওকে আমি দাঁড় করিয়ে রাখি। তো ও কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। তবে আজকে আমি সকাল থেকে অনেকবার বলেছি যে, "মা তুমি জলটা ভরে দেবে?" আজকে সকাল থেকে একদমই আমার কথা শোনেনি। আবার আমার মেয়ে শুধু আমার মেয়ে নয়, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, বাচ্চারা না বিশেষ করে মায়ের কাছ থেকে খুব আদর চায় আরকি। যখন দেখে মা সকাল থেকে অনেক কাজ করছে, তাকে একদমই কোলে নেয়নি বা আদর করে দেয়নি। তো কাজের ফাঁকে, ফাঁকে এসে না মাঝে মধ্যেই বলে, "মা আমাকে একটু কোলে নাও, মা আমাকে একটু আদর করে দাও।" তো আমার মেয়েও এরকম, হ্যাঁ? আমি যখনই কাজ-বাজ করি, যখনই অনেক ব্যস্ত থাকি, তখন মাঝে মধ্যেই এসে বলে, "মা একটু কোলে নাও না, একটু আদর করে দাও না।" তো আজকে যখন জল ভরছিলাম, তখন ওর কি আবদার যে, "আমার কাছে বসো একটু, আমাকে একটু আদর করে দাও মা।" তো তাই ওকে একটু আদর করে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার বিরিয়ানি বলুন বা পোলাও বলুন একদম রেডি হয়ে গিয়েছে। এখন গরম, গরম আমি সবাইকে সার্ভ করে দেবো। আর এটা সত্যি কথা এতটা বেশি টেস্টি হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে খেতে। আমি উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে এটা খেয়েছিলাম দইয়ের সাথে। খুবই টেস্টি হয়েছিল খেতে। আপনারা বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো ঠাকুরের জন্য এখন আমি দুপুরবেলার ভোগটা লাগিয়ে দিচ্ছি। কারণ আজকে দুপুরবেলা যেহেতু ঠাকুরকে অন্নভোগ দিতে পারিনি, ঠাকুরের জন্য একটু পরোটা বানিয়েছিলাম চিনি, সেটাই আমি দিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর সেই চিনির পরোটাটাই ভাবছি বিকেলবেলা টিফিনে হাসব্যান্ডকে দিয়ে দেবো আরকি। আপনারা যদি আমার এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তো সকালবেলা ঠাকুরের জন্য একটুখানি আটার হালুয়া বানিয়েছিলাম, সেটাও হাসব্যান্ডকে দিয়ে দিলাম। রাত্রেবেলা ডিনারে খেয়ে নেবে আরকি। তার সাথে একটু রুটিও করে দিয়েছি। আটার হালুয়াও কিন্তু খেতে খুব ভালো হয়। আমি যেহেতু ১ম বার বানিয়েছিলাম, তাই সাহস করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি। পরে কখনো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এই আটার হালুয়া বলুন বা বেসনের হালুয়া বানাতে না অনেক বেশি ঘিয়ের প্রয়োজন হয় আরকি। তবে শীতের সময় এই ধরনের রেসিপিগুলো কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর হাসব্যান্ড বাজার গিয়েছিল, কয়েকটা পানি ফল এনেছি, সেটা একটু ধুয়ে এখন রেখে দেব।
ওদিকের মোটামুটি সমস্ত কাজ-বাজ সেরে এখন আমি দরজা জানালাগুলো লাগিয়ে নিচ্ছি। কারণ এই যে আ সূর্যের আলোটা যেতে শুরু করেছে না, এখন থেকেই কিন্তু ওয়েদারটা ঠান্ডা হতে শুরু করেছে। তো দরজা জানালা লাগিয়ে রাখলে মোটামুটি সন্ধ্যের দিক করে রুমটা বেশ গরম, গরমই লাগে। আর আজকে ভাবছি এই বেডরুমটাতে আমি আর মেয়ে দুজনে ঘুমোবো। হাসব্যান্ডের দুপুরে ডিউটি ছিল, ও তো বেরিয়ে গিয়েছে। তো আজকে আমরা এখানেই ঘুমাবো ভাবছি। আর আজকে বিকেল থেকে মেয়ের শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, এত কাশি হচ্ছিল। যেহেতু কদিন পরে আমাদের যাওয়া রয়েছে, তো আজকে আবার বিকেলের দিকে একটা নেবুলাইজার আনিয়েছিলাম। তো সেটাই এখন আমি ফিগার আউট করার চেষ্টা করছি কিভাবে ব্যবহার করা যায়। তো ফাইনালি এটাকে কোনো রকম আমি ব্যবহার করার যোগ্য বানিয়ে মেয়েকে একটুখানি নেবুলাইজার দিচ্ছিলাম আরকি। তো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা। আর এই নেবুলাইজারটা বাড়িতে যদি কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই জানাবেন এটার রেজাল্টটা কিরকম পেয়েছেন আপনারা।